এবং ইসরায়েল বলছে সে ইরান যুদ্ধ নতুন করে শুরু করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। আর ওদিকে ইরান বলছে যে সে তার পরমাণু স্থাপনা বা এই যে পরমাণু প্রকল্প এটা থেকে সে পিছপা হবে না, সে হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বা নতুন প্রস্তাবনা নিয়ে আসতে চাইছে। কি সেটা? সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ পার হতে পারবে সেটা নিশ্চিত করা। আপনাদের মনে থাকবে তুরস্কের বসফরাস প্রণালী নিয়ে এরকম একটা চুক্তি হয়েছিল সেই প্রায় 100 বছর আগে। চুক্তিটাকে বলা হয় মন্ট্রেক্স চুক্তি। চুক্তিটা কি? যে বসফরাস প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে ঢোকার জন্য অনুমতি পাবে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলো। যদিও তুরস্ক এই বাণিজ্যিক জাহাজগুলো থেকে কোনো পয়সা নিতে পারে না, টোল নিতে পারে না, কারণ হচ্ছে বসফরাস প্রণালী হচ্ছে একটা আল্লাহর সৃষ্টি প্রণালী, মানুষের তৈরি না, সুতরাং এখান থেকে কোনো টোল নেওয়া যাবে না এবং কোনো জাহাজকে আটকানোও যাবে না, বাণিজ্যিক জাহাজকে। যুদ্ধ জাহাজের ক্ষেত্রে ওই কৃষ্ণ সাগরের চারিদিকে যেই সমস্ত দেশ আছে শুধুমাত্র ওই সমস্ত দেশের যেই সমস্ত জাহাজ কৃষ্ণ সাগরে তাদের নৌঘাটিতে রেজিস্ট্রেশন করা ওই জাহাজগুলো অবাধে ঢুকতে পারবে। এর বাইরের অন্য কোনো দেশের জাহাজ, আমেরিকার জাহাজ, ব্রিটেনের জাহাজ, অমুক জাহাজ, সমুক জাহাজ, এমনকি ওই কৃষ্ণ সাগরের চারিদিকের দেশগুলো কে বুলগেরিয়া, তারপরে হচ্ছে আপনার ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, তুরস্ক, এই সমস্ত দেশের জাহাজও কৃষ্ণ সাগরে শুধুমাত্র তাদের এই রেজিস্ট্রেশন করা ওইখানের ঘাটিগুলোতে, নৌঘাটিগুলোতে যেগুলো রেজিস্ট্রেশন করা। এর বাইরের কোন দেশের জাহাজ ঢুকতে পারবে, তবে 20 দিন বা 23 দিনের বেশি থাকতে পারবে না। এখন ইরান চাচ্ছে হরমুজ প্রণালী নিয়ে এরকম একটা সিস্টেম তৈরি করতে। কেন? কারণ হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে এতদিন পর্যন্ত আমেরিকার যুদ্ধ জাহাজগুলো অবাধে ঢুকতো আর বের হতো। ইরানের জাহাজ ওইখান থেকে মানে কেড়ে নিত, সে ইরানের জাহাজ কেড়ে নিত। ইরানের কোন জাহাজ? ইরানের বাণিজ্যিক জাহাজ সে কেড়ে নিয়ে যেত এবং সারা বিশ্বকে কি বলতো? ইরান আমার নিষেধাজ্ঞা না মেনে গোপনে চুরি করে তেল বিক্রি করতেছে, আমি চোরকে ধরেছি। আর ঘটনাটা কি? তুমি কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এসে এখানে তার ঘরের তার জিনিস সেটার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছ, সে সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করার কারণে তার তেল তুমি জোর করে নিয়ে গেছো। ইরান অনেক সময় আমেরিকার এই জাহাজগুলোর উপরে বিভিন্ন ধরনের আক্রমণ বা অপারেশন চালাতো। কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার এই জাহাজগুলোর নাবিকদেরকে ধরে আবার ছেড়ে দিত, তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে হয়রানি করতো যদি বলা হয়। এখন হরমুজ প্রণালী নিয়ে ইরান বলছে ঠিক আছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ যাক, কোনো সমস্যা নেই, কিন্তু এমন একটা মেকানিজম তৈরি করা দরকার যেখান থেকে যুদ্ধ জাহাজ ঢুকতে পারবে না। এখন হরমুজ প্রণালীতে যদি এরকম হয় যে কোনো দেশেরই যুদ্ধ জাহাজ ঢুকতে পারবে না, হরমুজ প্রণালী একটা বাণিজ্যিক প্রণালী, এটাকে শান্তির একটা এই কি বলে, পারস্য উপসাগর হচ্ছে একটা বাণিজ্যিক সাগর, তেল এবং গ্যাসের সাগর, এটাকে শান্তির সাগর হিসেবে আমরা নিয়ে আসবো এবং এখানে কোনো ধরনের বাণিজ্যিক যুদ্ধ জাহাজ থাকবে না। যদি এরকম হয়, তাতে সবচাইতে বেশি এই অঞ্চলে, এই পারস্য উপসাগর বা আরব উপসাগর যেটাই বলা হোক, এখানে সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে কে? সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে কাতার, কুয়েত, সৌদি আরব। কারণ এটা হলে তাদের এই অঞ্চলের আশেপাশে কোনো জায়গায় তাদের আর নৌবাহিনীর কোনো খবরই থাকবে না, যদিও এদের নৌবাহিনী অনেক ছোট। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে থাকবে, কারণ হচ্ছে তার এই হরমুজ প্রণালীর বাইরে আল ফুজাইরা বন্দর আছে, সেখানে সে তার নৌবাহিনী রাখতে পারবে। ওমান তো এমনিতেই বাইরে আছে হরমুজ প্রণালীর। আর ইরানও যদি বলে ঠিক আছে আমারও নৌবাহিনী এখানে থাকবে না, ইরানের এর বাইরে হচ্ছে একটা বন্দর আছে, সুতরাং সেখানে রাখতে পারবে। তবে ইরান যেটা চাইবে, আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে এই পারস্য উপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে ওই দেশগুলোর বন্দরগুলোতে তাদের নিজস্ব যুদ্ধ জাহাজ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু এর বাইরের দেশগুলো থেকে কোনো যুদ্ধ জাহাজ এখানে ঢুকতে পারবে না। এরকম একটা কিছু করতে চাইতে পারে আমার কাছে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। এবারে
এই দুটো ঘটনার পরে বিশাল একটা খবর, যদিও খবরটা আপনাদের কাছে খুব ছোট আকারে আসবে। সেই বিশাল খবরটা হচ্ছে ইরাকের মাটিতে, ইরাকের ঘাঁটি, ইরাকের মাটিতে, ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন 2টা সামরিক ঘাঁটির খবর এসেছে। গোপন 2টা সামরিক ঘাঁটি ইসরায়েলের। কোথায়? ইরাকের মাটিতে। কেন ব্যবহার হচ্ছে? কে অনুমতি দিয়েছে? কে জানতো? কেউ জানতো না। ইরাকের মধ্যে মরুভূমিতে ইসরায়েলের, ইরাক থেকে কত কিলোমিটার দূরে? হাজার হাজার কিলোমিটার দূরে, শত শত কিলোমিটার দূরে। এখানে মরুভূমির মধ্যে সে ঘাঁটি গেড়েছে, কাউকে না বলে। ইরাকের সাথে চুক্তি হয়েছে, এখনো পর্যন্ত জানি না চুক্তি হয়েছে কিনা। এরকম কোনো চুক্তি প্রকাশ হয় নাই। বিশ্বকে জানিয়েছে যে আমি এখানে ঘাঁটি করি, জানায় নাই। গোপনে কমপক্ষে 2টো ঘাঁটি গেড়েছে। সেই ঘাঁটি দিয়ে সে কি করছে? ইরানের বিরুদ্ধে যে আক্রমণগুলো হয়েছে, সেই আক্রমণে এই সমস্ত ঘাঁটি থেকেও ইরানের উপরে আক্রমণ হয়েছে। আস্তে আস্তে এই ধরনের খবরগুলো আরো আসবে। আমাদেরকে অনেক প্রশ্ন ছিল না যে ঠিক আছে, আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করলো, কিন্তু এই দেশে কেন আক্রমণ করলো, ওই দেশে কেন আক্রমণ করলো, কাতারে কেন আক্রমণ করলো, সৌদি আরবে কেন আক্রমণ করলো? গতকালকের খবর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এ পর্যন্ত বলেছে তারা ইরানের উপরে তাদের নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব অস্ত্র, নিজস্ব ড্রোন, নিজস্ব মিসাইল, নিজস্ব বিমান ব্যবহার করে নাই। কিন্তু গতকালকের খবর কি? ইরানে আক্রমণের সময় আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণ করছে, এরা বলছে যে আমেরিকার ঘাঁটি আছে আমাদের দেশে, আমেরিকা তার ঘাঁটি ব্যবহার করছে। ভাই, আমার এখানে কিছু করার নেই। তুমি তো জানোই যে আমেরিকা যা ইচ্ছা তাই করতে পারে, আমি আর কি করবো? আমি তো তোমার ভাই, আমি তোমার উপর তো কোনো আক্রমণ করি না, তুমি কেন আমার উপর আক্রমণ করছো? এগুলো হচ্ছে এদের কথা, ইরানকে। কিন্তু গতকালকের খবর কি? আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে, সেই সময়ে কোন ধরনের ঘোষণা ছাড়া, মানে হয় না যে ঘোষণা দিচ্ছে আগে থেকে যে আমিও এই যুদ্ধে যুক্ত হলাম, এরকম কোন ঘোষণা ছাড়া তারা এই 2 দেশ তাদের নিজস্ব অস্ত্র, নিজেদের সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। অর্থাৎ তারা মারতেছে, ভাই আমিও 2টা মারি, দেখি না মারতে কেমন লাগে। এখন কি বলবেন? ইরান কেন পাল্টা আক্রমণ করলো? এই যে ইরাকে ঘাঁটি গাড়লো, সারা ইয়াতে ইরানকে দোষ দেওয়া হয় যে ইরান প্রক্সি সংগঠন করেছে, ওই দেশের মধ্যে গিয়ে, ওই দেশে গিয়ে সে তার নিজস্ব গোষ্ঠী গঠন করেছে, নিজের ওই গোষ্ঠীর জন্য কিছু সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনা, অস্ত্র শস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, অমুক করতেছে, সমুক করতেছে। সুতরাং ইরান হচ্ছে কি? সন্ত্রাসের সাপোর্টদাতা রাষ্ট্র। তো এটা কি? অন্য দেশে গোপনে মরুভূমিতে ঘাঁটি গাড়া, অন্য দেশের উপরে মানে বিমান চালিয়ে নেওয়া, যুদ্ধ বিমান নিয়ে যাওয়া, সেখান থেকে আবার আরেকটা দেশে আক্রমণ করা, এগুলো নিলে বাদই দিলাম। ফিলিস্তিনে, গাজা ভূখণ্ডে, লেবাননে ইসরায়েল যে আক্রমণগুলো করেছে, এটার না জাতীয়ভাবে, না আন্তর্জাতিকভাবে, না আঞ্চলিকভাবে কোনো আইন কানুন কোনো কিছুতে এটার কোনো মানে অনুমোদনই নাই। কিন্তু তারপরও সে সারা বিশ্বের কাছে বলছে আমার সেনাবাহিনী হচ্ছে সবচাইতে মানবিক এবং মোরাল সেনাবাহিনী। বিশ্বে যত নিকৃষ্ট আক্রমণ এবং নিকৃষ্ট নির্যাতন আছে, আমার মনে হয় সেগুলোর উৎস হচ্ছে এরা। ভালো করে শুনবেন, যত নিকৃষ্ট আক্রমণ এবং নিকৃষ্ট নির্যাতন আছে, সেটার উৎস হচ্ছে এই ইসরায়েল। আত্মঘাতী বোমা হামলা, এখন বলা হয় না বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলা মানেই হচ্ছে ওই যে মদ দিয়ে শুরু করে তারপর সন্ত্রাস। আত্মঘাতী বোমা হামলা সর্বপ্রথম শুরু করেছে এরা।
জবরদখল করা, মানুষের বাড়ি ঘর জোর দখল করে তারপরে হচ্ছে তাদেরকে বাড়ি থেকে নামিয়ে দিয়ে পিটিয়ে হত্যা করে বাস্তুচ্যুত সবচেয়ে বেশি করেছে এরা। গত কয়েকদিন আগে নাকবা দিবস ছিল, নাকবা দিবস, তাই না? আমরা অনেকে জানি না যেটা কি, আমরা অনেকে জানি না যে এই দিনটা কি, এবং এই দিনটা সম্পর্কে আমার মনে হয় না আমাদেরকে হচ্ছে খুব বেশি একটা জানানো হয়। আপনি যদি এভাবে দেখেন যে জাস্ট অনলাইনে সার্চ দিবেন নাকবা দিবস, নাকবা দিবস, আপনাকে অনলাইনে সার্চ দিলে সবার আগে আসে কি? গুগল, এখন হচ্ছে গুগল এআই মোড, আর হচ্ছে উইকিপিডিয়া সবার আগে আসে। উইকিপিডিয়া আপনাকে নাকবা দিবস কিভাবে বলে জানেন? উইকিপিডিয়ার নাকবা দিবস হচ্ছে নাকবা দ্বারা, তার কথা, নাকবা দ্বারা 1948 সালে সংগঠিত ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনি আরবদের দেশ ত্যাগকে বোঝানো হয়। এ সময় 7 লাখের বেশি ফিলিস্তিনি গৃহহীন হয়েছিল এবং তারা দেশ ত্যাগ করেছিল। এই ফিলিস্তিনিদের দেশ ত্যাগকে পরবর্তীতে একটা দিবস হিসেবে পালন করা হয়। ভাই কি বুঝলেন? ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনিরা দেশ ত্যাগ করেছে 1948 সালে। ইতিহাস আপনাকে এভাবেই বলা হয়। অথচ 1948 সালে কি হয়েছিল? অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়ার পর ফিলিস্তিনিদের উপরে গণহত্যা চালানো হয়েছিল, তাদেরকে গৃহহীন করা হয়েছিল, তাদের উপরে ব্যাপক পরিমাণে নির্যাতন করা হয়েছিল, মা বোনদেরকে গণধর্ষণ করা হয়েছিল, শিশুদেরকে হত্যা করা হয়েছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মানুষকে ধরে ধরে এনে গুলি করা হয়েছিল, পশু পাখি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে 7 লাখ মানুষকে, 7 লাখ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেটা হচ্ছে নাকবা দিবস। কিন্তু আপনাকে কি বলছে? ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনি আরবরা দেশ ত্যাগ করছে। মানে বিষয়টা এরকম আর কি, কোন একটা দেশে যুদ্ধ বাজছে বা গৃহযুদ্ধ বাজছে, এই গৃহযুদ্ধের কারণে মানুষজন হচ্ছে দেশ ত্যাগ করছে। ঠিক একইভাবে আজকে আপনি অন্য একটা দেশে গিয়ে গোপনে ঘাঁটি গাড়বেন এবং সেই ঘাঁটির খবর কাউকে দিবেন না, পরবর্তীতে সেটা প্রকাশ হবে এবং কেউ কোনো টুটা শব্দ করবে না। আন্তর্জাতিক কোনো সংস্থা, আন্তর্জাতিক কোনো আইন কানুন, আন্তর্জাতিক কোনো ফোরামে এটা নিয়ে কোনো ধরনের আলোচনাই হবে না। এটা সম্ভব, শুধু সম্ভব কেন? যদি হচ্ছে দেশটা হয় ইসরায়েল। এজন্য আপনাদের সামনে যখন হচ্ছে এই ইসরায়েল নিয়ে এবং এই ইসরায়েলকে যারা সাপোর্ট দেয়, এরা যখন মানবিকতা, মোরাল, গণহত্যা, এই সেই এই সমস্ত জিনিস নিয়ে যখন কথা বলবে, আগে দুটো থাপ্পড় দেবেন যে আগে যা দূরে সর। কোন বিষয় নিয়ে কথা বলতে আসছো? মানে এটাকে সাপোর্ট করার কোনো জায়গায় নেই। আপনি কি দিয়ে এটাকে সাপোর্ট করবেন? বর্তমানে যে জিনিসগুলো ঘটছে, আপনি দেখেন, আমাদের দেশের কথা বলেন, তুরস্কের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, যে কোনো মুসলিম দেশের কথা, বাকিগুলোর বাদ দিলাম, যে কোনো মুসলিম দেশের কথা বলেন, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে সোচ্চার হই যখন সেখানে কোনো মানুষের উপরে অত্যাচার করা হয়, কোনো মানুষকে বিনা কারণে দোষী করা হয়, কোনো মানুষের উপরে জেলখানাতে অত্যাচার চালানো হয়। এটা নিয়ে হচ্ছে আমরা সোচ্চার হই। যখন একজন সাংবাদিককে বিনা কারণে বা হচ্ছে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়, আন্তর্জাতিকভাবে সেই দেশের উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়, তার উপরে নিষেধাজ্ঞা আসে, তার পুলিশ বাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসে, রাষ্ট্রপ্রধানের উপরে নিষেধাজ্ঞা আসে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কত কিছু হয় না? এবং আমরা এটা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা করি। আপনি দেখেন, শত শত সাংবাদিককে হত্যা করলো 48 সালে। 1948 সালের কথা বাদ দিলাম, 1948 সালের কি হয়েছে? 2024, 25, 26 সাল
সারা দুনিয়ার চোখ টেকনোলজি, কি বলে, ইউটিউব, ফেসবুক, টিকটক, এইটা সেইটা সবকিছুর সামনে। আগে তো আর ভিডিও এতভাবে ছড়ানো হতো না, এখন ভিডিও ছড়াচ্ছে, ছড়িয়ে পড়ছে। গাজার পুরুষদেরকে, গাজার কথা না হয় বাদই দিলাম, গাজার কথা বাদ দিলাম, ওকে ঠিক আছে, গাজা ভূখণ্ড হামাসের, ঠিক আছে, ফিলিস্তিন পশ্চিম তীর, পশ্চিম তীর, পুরুষদেরকে ধরে নিয়ে হাত বেঁধে উলঙ্গ করে তারপরে হচ্ছে তাদের লজ্জাস্থানে আপনি পিটাচ্ছেন এবং সেটা ভিডিও করছেন। এই অত্যাচার যদি হয় পুরুষদের উপরে, নারীদের উপরে কি অত্যাচার হচ্ছে? এবং সেই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে আমি তাদের ফাঁসির আগে আমাদের সৈন্যরা যেন তাদের নিয়ে মজা করে সেটার জন্য অনুমতি চাই, অনুমতির দরকার আছে? আর এইরকম একটা রাষ্ট্রের পক্ষে আবার কথা বলে, হ্যাঁ এরা তো, এদের তো এই অধিকার, ওই অধিকার, ওই দোষ, সেই দোষ। এই বিশ্বে আমরা আছি, আপনার পরবর্তী জেনারেশনকে এই ইতিহাস আপনার বলতে হবে। এই ইতিহাস আপনি বইয়ে পাবেন না, এই ইতিহাস, এই ঘটনা আপনি পরবর্তীতে সার্চ দিলেও পাবেন না। আপনি বলতে পারেন যে এআই আসছে, আমার সন্তানরা হচ্ছে, তখন আমরা এখন যত কষ্ট করে তথ্য পাচ্ছি তারা আর এত কষ্ট করবে না, তারা এর চেয়েও বেশি কষ্ট করবে, এই তথ্য তারা পাবে না। এই যে আমি সরার কথা বলতেছি, আপনাদেরকে যতটুকু জানাচ্ছি বা আরো বা ভিন্নভাবে যতটুকু জানতেছেন, পরবর্তী প্রজন্মকে স্পষ্ট করে সঠিকভাবে এই তথ্যগুলো দিতে হবে তাদেরকে, সেইভাবে তাদেরকে বড় করতে হবে, জানাতে হবে যে এটা হচ্ছে রিয়ালিটি। তোমাকে যদি সারা বিশ্ব বলে যে এটা সঠিক না, তোমার এটা জানার কোনো, এটা বিশ্বাস করার কোনো দরকার নেই। কারণ বিশ্বর সিস্টেমটাকে ওইভাবে তৈরি করা। এই যে একটু আগে আমি যে তথ্যটা বললাম নাকবা নিয়ে, উইকিপিডিয়ার তথ্য, আপনি অন্য কোন একটা দেশ ঘটনা সম্পর্কে এরকম সার্চ দেন না, মনে করেন হলোকস্ট দিবস, আমি নাকবা নিয়ে উইকিপিডিয়া গতকালকে মনে হয় সার্চ দিয়েছিলাম যে দেখি টোটাল তথ্যটা কি। সে পুরো যে তথ্যটা শেয়ার করেছে সেটার মধ্যে এইখানে যে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল আক্রমণ করেছে বা ইসরায়েলি সশস্ত্র এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আক্রমণ করে, তখন তাদেরকে পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, তারা যে আক্রমণ করেছে এই কথাই নাই। কথাটা হচ্ছে তাদের যে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় ফিলিস্তিনে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, এটাকে উদযাপন করার জন্য বা এটাকে হচ্ছে স্মরণ করার জন্য নাকবা দিবস স্মরণ করা হয়। নাকবা দিবসে কি কি করা হয়, নাকবা দিবস কোথায়, নাকবা দিবস কোন কোন দেশে কিভাবে পালন হয়েছে, কত লোক সেখানে জমা হয়েছে, এখনো কিভাবে পালন হয়, 2016 সালে কিভাবে পালন হয়েছে, 2006 সালে কিভাবে পালন হয়েছে, 2001 সালে কিভাবে পালন হয়েছে, 1996 সালে এই নাকবা দিবসকে কে প্রথম, মানে এটার আসল ঘটনাটুকু বাদ দিয়ে সব বলা হচ্ছে। এইভাবে আপনাকে তথ্য দেওয়া হয় এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি রিসার্চ করে ডক্টরেট হচ্ছে, ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন। আপনি খুঁজেই পাবেন না কোনো জায়গায়। কিরে ভাই এই তথ্য কোথায়? আমরা তো অপতথ্যের বিরুদ্ধে লড়াই করি, আমরা ফ্যাক্ট চেকিং করাই, অপতথ্যের বিরুদ্ধে লড়াই করাই, অপতথ্যের বিরুদ্ধে লড়াই করতে শিখাই। শিখতে হবে আপনারা, এটা একটা বড় লড়াই বর্তমানে। আগে ছিল যে কলমের মাধ্যমে লড়াই, সেটা কি, সেটা হচ্ছে আপনি লিখবেন। আর এখন কি, এখন প্রচুর পরিমাণে জিনিস লেখা আছে, সেটার মধ্যে থেকে সঠিকটা বের করবেন। আরেকটা কি, আরেকটা হচ্ছে লেখা মুছে দেওয়া হচ্ছে। আগে হচ্ছে বই পুড়িয়ে ফেলা হতো, এখন কি অনলাইন থেকে তথ্যগুলোকে হাইড করা হচ্ছে। এবং এটার জন্য শত শত কোম্পানি কাজ করছে। আপনি আমি কি করছি? কে মুনাফেক, কার দোষ কি, কার ঘাড়ে কি, সবাই করছেন, এটা ঠিক আছে। যা হোক, এখন এই
যে অবস্থায় আমরা আছি এই জায়গাতে দেখেন হরমুজ নিয়ে অনেক আলোচনা আরো হবে। হ্যাঁ, হরমুজের বিশ্বের অর্থনৈতিক গুরুত্ব, তারপরে এই গুরুত্বের ক্ষেত্রে হচ্ছে ইরানের গুরুত্বটা কি, ইরান হরমুজ প্রণালীতে আটকে রাখলে কি হবে, সাবমেরিন কেবলে আটকে রাখলে কি হবে, সাবমেরিন কেবলে আক্রমণ করলে কি হবে। কিন্তু আমি এখনো পর্যন্ত যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এই অঞ্চলের যুদ্ধ এখনো পর্যন্ত শুরু হয়নি। এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে রিহার্সেল, আর এই রিহার্সেলের উপরে ভিত্তি করে বিভিন্ন দেশ তাদের যদি ঘুম ভাঙে তাহলে প্রস্তুতি নিবে, আর যদি ঘুম না ভাঙে তাহলে সে ঘুমিয়ে ঘুমিয়ে অন্যের পা চাটতে থাকবে। আপনি দেখেন আমেরিকায় বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্ব মোটামুটি পালন করেছে, কি ইরানের উপরে ফার্স্ট আক্রমণ করা, অর্থাৎ ইরানকে আক্রমণ না করার যে একটা ডক্ট্রিন আমেরিকার ছিল সেটাকে তিনি ধ্বংস করে দিলেন, শেষ, ফার্স্ট আক্রমণ। আগামী 2 বছর পর ট্রাম্প ক্ষমতায় থাকবে না, অন্য কেউ আসবে, এবং অন্য কেউ আসলে এই মধ্যপ্রাচ্যে নতুন করে শত্রু মিত্রের সংজ্ঞা হবে, এবং সেই যে নতুন করে শত্রু মিত্রের সংজ্ঞা হবে সেই সংজ্ঞায় প্রধান নির্ণায়কের ভূমিকা পালন করবে কে? ইসরায়েল। এখন সেই জায়গাতে গিয়ে আমি মনে হয় আজকে থেকে কমপক্ষে মানে এই গাজা যুদ্ধ শুরুর আগে বা ইউক্রেন যুদ্ধ শুরুর আগে অথবা পরপরই একটা কথা বলেছিলাম যে কেন যেন আমার কাছে মনে হচ্ছে সবাই 2030 সালের পরের সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এই অঞ্চলে যতগুলো দেশ দেখবেন সবারই হচ্ছে সামরিক যত হচ্ছে মানে ফাইনাল ডিসিশন বা ফাইনাল যে হচ্ছে তাদের মানে যেই জায়গায় তারা পৌঁছে যাচ্ছে যে আমার সেনাবাহিনী 2030 সালে এই এইভাবে প্রস্তুত হবে, আমার সেনাবাহিনী 2032 সালে এইভাবে প্রস্তুত হবে, আমার সেনাবাহিনীর এই অস্ত্রগুলো দরকার, একেবারে লেটেস্ট টেকনোলজির যে সফিস্টিকেটেড অস্ত্র দরকার সেটা আমরা পাচ্ছি 2035 সালের মধ্যে। এই যে জিনিসটা মানে 30 থেকে 35-এর মধ্যে একটা প্রস্তুতি, এবং 35-এর পরে বড় ধরনের একটা সংঘাত। সুতরাং এই যে জিনিসগুলো দেখতেছেন এটাকে শুধুমাত্র অমুকে জিতেছে, অমুকে হেরেছে, অমুকে এতটুকু করেছে, অমুকে এতটুকু ছাড় দিয়েছে, এটার উপরে ভিত্তি করে শুধুমাত্র দেখলে হয়তোবা ওই ভবিষ্যতে যেটা আসছে সেটা দেখা যাবে না, নাও হতে পারে, না হলে আমি মিথ্যা প্রমাণিত হব, কোনো সমস্যা না। আমি তো আর সত্য প্রমাণিত হতে চাই না, মিথ্যা প্রমাণিত হতে চাই না। এটাকে বলা হয়, দেখেন এটা অনেক সময় এরকম হয় যে ভাই আপনি তো এটা বলেছিলেন, এটা ঘটে না, ওটা বলেছিলেন, ওটা ঘটে নাই। আমাদের হচ্ছে একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, সেটা হচ্ছে কি যে আমরা কি করি, আমরা হচ্ছে পড়ালেখা করি, একটা বাক্য পড়ার পরে আপনি একভাবে বুঝছেন, আমি অন্যভাবে বুঝছি, এবং এই বোঝাটা কিসের উপরে হয়? যেমন ধরেন ইনফরমেশন, আপনিও ইনফরমেশন নিচ্ছেন, আমিও ইনফরমেশন নিচ্ছি, দুজন একই জায়গা থেকে ইনফরমেশন নিচ্ছি, একই ক্লাসে পড়ছি, একই টিচারের কাছ থেকে একই বই পড়তেছি। এখন আপনি তার কাছ থেকে ওই জিনিসটা, ওই বইটা পড়ার পরে আপনার আরো যে তথ্য আপনি এর আগে পড়েছেন, পড়ালেখা করে আপনি আপনার যে একটা আকল বা মেধাটাকে তৈরি করেছেন, সেই মেধাটা দিয়ে এই ইনফরমেশনটাকে আপনি মূল্যায়ন করছেন। মূল্যায়ন করা, ইনফরমেশন আপনার মেধা দিয়ে মূল্যায়ন করা, এরপরে হচ্ছে আপনার